তুমি নিশ্চয়ই পিথাগোরাস এবং পিথাগোরাসের উপপাদ্যের কথা শুনেছ, তাই না? পিথাগোরাসের জন্ম যীশুখ্রিস্টের জন্মের 570 বছর পূর্বে এবং মৃত্যু যীশুখ্রিস্টের জন্মের 495 বছর পূর্বে। তিনি খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য বর্ণনা করেন, যা পরবর্তীতে ইউক্লিড প্রমাণ করেন। এই উপপাদ্য দিয়ে দূরত্ব পরিমাপ, আর্কিটেকচারাল ডিজাইন এবং দ্বিমাত্রিক দিক নির্দেশনা সহ অন্যান্য অনেক কাজে ব্যবহার করতে পারি। আজকের পর্বে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানব। পিথাগোরাসের উপপাদ্যটি যেহেতু সমকোণী ত্রিভুজের জন্য, তাই শুরুতেই সমকোণী ত্রিভুজ সম্পর্কে জেনে আসি। কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং অন্য দুটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে বিশেষ তিনটি নামে রাখা হয়, তা হল অতিভুজ, ভূমি এবং লম্ব। সমকোণী ত্রিভুজের সমকোণটির বিপরীতে অবস্থিত বাহুটিকে অতিভুজ বলা হয়। চিত্রে BCA কোণটি সমকোণ তৈরি করেছে, তাই এর বিপরীত বাহু AB হবে অতিভুজ। আর সমকোণ ছাড়া অন্য যে কোনো কোণের ক্ষেত্রে ওই কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে BC লম্ব, আর এই ত্রিভুজের ক্ষেত্রে AC লম্ব। অতিভুজ আর লম্ব ছাড়া বাকি যে বাহু থাকে তা হলো ভূমি। যেমন এই চিত্রে BC হলো ভূমি। অতিভুজ, লম্ব ও ভূমি সম্পর্কে তো জেনে ফেললাম। এবার তাহলে স্ক্রিন পজ করে পিথাগোরাসের উপপাদ্যের সাধারণ নির্বচনটি লিখে ফেলো। সাধারণ নির্বচনে প্রথমেই দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র আঁকার কথা বলা হয়েছে। তাই ABC সমকোণী ত্রিভুজের কোণ C সমকোণ বলে এর বিপরীত বাহু AB এর উপর একটি বর্গ আঁকি। এই বর্গের এক বাহুকে C ধরি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে C স্কোয়ার্ড। একইভাবে পরবর্তী অংশের জন্য অপর দুই বাহুর উপরও বর্গক্ষেত্র আঁকি। BC সমান A, AC সমান B বসিয়ে বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফল বের করি। তাহলে সাধারণ নির্বাচন অনুযায়ী লম্ব আর ভূমির উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটির যোগফল অতিভুজের উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে, অর্থাৎ C স্কোয়ার্ড ইকুয়ালস টু A স্কোয়ার্ড প্লাস B স্কোয়ার্ড হবে। এখানে খেয়াল করলে দেখবে A কোণের বিপরীত বাহুকে ছোট হাতের A, B কোণের বিপরীত বাহুকে ছোট হাতের B এবং C কোণের বিপরীত বাহুকে ছোট হাতের C দিয়ে লেখা হয়েছে। এভাবে না লিখে আমরা যদি শুধু ত্রিভুজের বাহুর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে উপপাদ্যটি হবে AB স্কোয়ার্ড ইকুয়ালস টু AC স্কোয়ার্ড প্লাস BC স্কোয়ার্ড। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এটা কেন হলো? চলো তাহলে জ্যামিতিকভাবে এর একটি প্রমাণ দেখে আসি। এটি প্রমাণের জন্য আমরা একই রকমের 4টি সমকোণী ত্রিভুজ নেই। এবার ত্রিভুজগুলোকে এমনভাবে সাজাই যেন অতিভুজ 4টি একটি বর্গক্ষেত্র তৈরি করে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে C স্কোয়ার্ডের সমান। এবার দুটি করে ত্রিভুজ সাজিয়ে দুটি আয়তক্ষেত্র তৈরি করি, তাহলে এদের ক্ষেত্রফল হবে A স্কোয়ার্ড ও B স্কোয়ার্ডের সমান। খেয়াল করলে দেখবে দুটি ক্ষেত্রেই মোট ক্ষেত্রফলের কোনো পরিবর্তন আসছে না, অর্থাৎ ত্রিভুজগুলোর ক্ষেত্রফলেরও কোনো পরিবর্তন হবে না। তাই প্রথমটার খালি অংশ দ্বিতীয়টার খালি অংশের সমান হবে, অর্থাৎ C স্কোয়ার্ড সমান A স্কোয়ার্ড প্লাস B স্কোয়ার্ড হবে। তাহলে দেখতে পেলে কত সহজে প্রমাণ করা গেল। চলো তাহলে এই রিলেটেড একটি ম্যাথ দেখে আসি। মনে করো তুমি একটি গুহাতে আটকে পড়লে আর কিভাবে বের হবে তা বুঝতে পারছো না। একটি ফাঁকা জায়গা ছাড়া গুহাতে আর কোনো ফাঁকা জায়গা নেই। তুমি দেখতে পেলে যে ফাঁকা জায়গাটা দেয়ালের সাথে সমকোণে আছে এবং ভূমি থেকে এর উচ্চতা হলো 3 মিটার। তুমি কিছু দূর পিছিয়ে 4 মিটার পিছনে একটি সিঁড়ি বসাতে চাইলে। এখন চিন্তা করে বলো তো সিঁড়ির মাপ কত হবে? খেয়াল করে দেখো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তুমি খুব সহজেই এই মানটি বের করে ফেলতে পারো। এখানে সিঁড়িটিকে অতিভুজ ধরলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজের মান আসে 5 মিটার। তাহলে তুমি 5 মিটারের একটি সিঁড়ি বানিয়ে গুহা থেকে বের হতে পারবে। আশা করি এখন পর্যন্ত সব বুঝতে পেরেছো। এবার তাহলে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি সম্পর্কে জেনে আসি। এখানে বলা হয়েছে কোন একটি ত্রিভুজের এক বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেমন এই ক্ষেত্রে BC এর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ BC স্কোয়ার যদি অপর দুই বাহুর উপর আঁকা বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান হয়, অর্থাৎ AB স্কোয়ার্ড প্লাস AC স্কোয়ার্ডের সমান হয়, তাহলে শেষ দুটি বাহু যে কোণ তৈরি করে তা সমকোণ হবে। অর্থাৎ
কোণ বিএসি সমকোণ হবে। অর্থাৎ এটি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত বলে একে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলে। এটি প্রমাণের জন্য তুমি এরকম 3টি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো। এক্ষেত্রে দেখতে পাবে শুধু প্রথম ক্ষেত্রেই 5 স্কোয়ারের মান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের সমান হয়েছে, আর তাই সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। যে ক্ষেত্রে অতিভুজের বর্গ অন্য দুটি বাহুর বর্গের যোগফল থেকে বড় হয় সে ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ তৈরি হয়, আর যে ক্ষেত্রে অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফল থেকে ছোট হয় সে ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজ তৈরি হয়। আজ তাহলে এ পর্যন্তই। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য ও পিথাগোরাসের বিপরীত উপপাদ্য সম্পর্কে জানলাম। পরের পর্বে লম্ব অভিক্ষেপ ও আরও একটি উপপাদ্য সম্পর্কে জানব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি পিথাগোরাস এবং পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি লম্ব অভিক্ষেপ সম্পর্কে জানবে ও এই রিলেটেড একটি উপপাদ্যের প্রমাণ দেখবে। অভিক্ষেপকে সহজে বোঝানোর জন্য চলো এই ত্রিভুজের উপর আলো ফেলি। তাহলে দেখবে একই শেপের আরো একটি ত্রিভুজের ছায়া পেয়েছি। তবে সবসময় যে বস্তুর শেপ আর ছায়ার শেপ একই হবে ব্যাপারটি তা না। যেমন এই বস্তুর ক্ষেত্রে আলো ফেলা হলে দেখা যাবে যে বস্তুর শেপ আর ছায়ার শেপ একই হয় না, কিন্তু তুমি যদি এই অ্যাঙ্গেল থেকে বস্তুটিকে দেখো তাহলে দেখতে ছায়ার মতোই মনে হবে। অর্থাৎ লম্বভাবে কোনো বস্তুর উপর আলো ফেলা হলে সেটি যে আকার নেবে তাকে লম্ব অভিক্ষেপ বলা হবে। তাহলে দেখলে আলোর সাহায্যে কত সহজেই লম্ব অভিক্ষেপ বের করা যায়, কিন্তু খাতায় বের করার জন্য এভাবে আলো ফেলতে পারবে না। তাই চলো জ্যামিতিক ভাবে লম্ব অভিক্ষেপ বের করা শিখি। লম্ব অভিক্ষেপকে দুই ভাগে ভাগ করা যায়, বিন্দু লম্ব অভিক্ষেপ ও রেখাংশ লম্ব অভিক্ষেপ। খেয়াল করে দেখবে একটি মার্বেলের উপর টর্চ দিয়ে আলো ফেললে মার্বেলটির একটি ছায়া তৈরি হয়। এখন মার্বেলটিকে একটি বিন্দু হিসেবে ধরে এই রেখার উপর যে ছায়া পাওয়া গেল সেটি হবে এর লম্ব অভিক্ষেপ। এখানে মার্বেলটি শীর্ষবিন্দু হলে ছায়াটি হবে এর পাদবিন্দু। এখন তুমি কিউ বিন্দুর লম্ব অভিক্ষেপ বের করার জন্য কিউ বিন্দু থেকে এই রেখার উপর একটি লম্ব আঁকলেই হবে। তাহলে এস বিন্দুটি হয়ে যাবে কিউ এস রেখার পাদবিন্দু। এতক্ষণ পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে এবার চলো রেখাংশে লম্ব অভিক্ষেপ সম্পর্কে শিখে আসি। এর জন্য আমরা এরকম একটি ব্যাট নিই এবং এর উপর আলো ফেলি। খেয়াল করে দেখো নিচের রেখার উপর ঠিক ব্যাটের সমান একটি ছায়া তৈরি হলো। আবার ব্যাটটিকে এম এন রেখা হিসেবে কনসিডার করলে দেখবে রেখার দুই পাশ থেকে লম্ব আঁকলেও ঠিক ছায়ার সমপরিমাণ অংশ এবি পাওয়া যাচ্ছে। অর্থাৎ রেখার লম্ব অভিক্ষেপ বের করার জন্য রেখার দুই পাশের বিন্দু থেকে লম্ব আঁকলেই হবে। আবার ধরো এই এবি রেখা লম্ব অভিক্ষেপ বের করতে বলা হলো, সেই ক্ষেত্রে এ বিন্দু থেকে লম্ব আঁকার দরকার নেই। দেখতেই পাচ্ছ শুধু বি বিন্দু থেকে লম্ব আঁকলেই হচ্ছে। তাহলে এই এসি অংশই হবে এবি রেখা লম্ব অভিক্ষেপ। চলো এবার তাহলে লম্ব অভিক্ষেপ ও পিথাগোরাসের উপপাদ্যের কনসেপ্টকে কাজে লাগিয়ে নতুন একটি উপপাদ্য শিখে আসি। প্রথমে স্ক্রিন পজ করে সাধারণ নির্বাচন অংশটি দেখে নাও। কি দেখে ভয় পেয়ে গেলে? সহজ উপপাদ্যটি বোঝার জন্য চলো প্রথমে বেসিক কিছু আইডিয়া রিকল করি। তোমার নিশ্চয়ই মনে আছে কোন ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হলে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে এই এবিসি ত্রিভুজের সি কোণটি 90 ডিগ্রি থেকে বড় হওয়ায় এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই স্থূলকোণের বিপরীত বাহু হবে এবি। এখন সাধারণ নির্বাচন অংশে খেয়াল করলে দেখবে স্থূলকোণের বিপরীত বাহুর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে বলতে পারবে এরকম একটি বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল কি হবে। যদি এবি স্কয়ার্ড মনে করে থাকো দেন ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এবার খেয়াল করলে দেখবে সন্নিহিত অপর দুই বাহুর উপরও আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে সন্নিহিত বাহু বলতে কোণের সাথে রিলেটেড বাহু দুটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এসি ও বিসি বাহু হবে কোণ এসিবি এর সন্নিহিত বাহু, আর এদের উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কয়ার্ড ও বিসি স্কয়ার্ড। এবার একটি ক্রিটিক্যাল পার্টে যাই। এখানে খেয়াল করলে দেখবে সন্নিহিত দুই বাহুর যে কোনো একটি ও তার উপর আরেকটি লম্ব অভিক্ষেপ এর কথা বলা হয়েছে। তাহলে এখানে বিসি বাহুকে কনসিডার করলে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। আবার সাধারণ নির্বাচনের এই অংশের জন্য বাহু ও লম্ব অভিক্ষেপের মধ্যকার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে।
যার মান হবে বিসি ইন্টু সিডি। এবার পুরো সাধারণ নির্বাচনটা আবার করলে দেখবে এরকম একটি সম্পর্কই প্রমাণ করতে বলা হয়েছে। এখানে ভেঙে বোঝানো হলো, কিন্তু পরীক্ষার খাতায় তুমি এরকম একটি চিত্র এঁকে এভাবে লিখলেই হবে। স্ক্রিন পজ করে তাহলে লিখে নাও। প্রমাণের শুরুতে খেয়াল করো, ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে জানি এবি স্কয়ার্ড ইকুয়ালস টু এডি স্কয়ার্ড প্লাস বিডি স্কয়ার্ড। এখন খেয়াল করলে দেখবে বিডি ইকুয়ালস টু বিসি প্লাস সিডি। তাহলে বিডি এর জায়গায় বিসি প্লাস সিডি বসিয়ে পাই এরকম। সুতরাং এবি স্কয়ার্ড ইকুয়ালস টু এডি স্কয়ার্ড প্লাস বিসি স্কয়ার্ড প্লাস সিডি স্কয়ার্ড প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটিকে 1 নম্বর সমীকরণ হিসেবে ধরি। আবার এসিডি একটি সমকোণী ত্রিভুজ যেখানে এডিসি এক সমকোণ। ফলে এখানেও পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এমন, যাকে 2 নম্বর সমীকরণ হিসেবে ধরি। এখন 1 নম্বর সমীকরণের দিকে লক্ষ্য করলে দেখো এডি স্কয়ার্ড প্লাস সিডি স্কয়ার্ডকে আমরা এসি স্কয়ার্ড লিখতে পারি। সুতরাং এবি স্কয়ার্ড সমান হবে এসি স্কয়ার্ড প্লাস বিসি স্কয়ার্ড প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটি প্রমাণ করতে বলা হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে বিন্দু লম্ব অভিক্ষেপ, রেখাংশে লম্ব অভিক্ষেপ ও উপপাদ্যটি প্রমাণ করলাম। পরের পর্বে হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি লম্ব অভিক্ষেপ নিয়ে পড়েছো এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে স্থূলকোণী ত্রিভুজের জন্য একটি উপপাদ্য প্রমাণ করেছো। এই পর্বে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ত্রিভুজের সূক্ষ্মকোণের জন্য একটি উপপাদ্য প্রমাণ দেখবে। চলো তাহলে শুরু করা যাক। যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট তাই সূক্ষ্মকোণ। এই তিনটি ত্রিভুজ খেয়াল করো। সমকোণী আর স্থূলকোণী ত্রিভুজের বেলায় সমকোণ আর স্থূলকোণ বাদে বাকি দুইটি কোণই সূক্ষ্মকোণ হলেও সূক্ষ্মকোণী ত্রিভুজের সবগুলো কোণই সূক্ষ্মকোণ হয়। চলো এই ত্রিভুজের সাথে উপপাদ্যটির সাধারণ নির্বাচন মিলিয়ে নেই। সাধারণ নির্বাচনটি হলো যে কোনো ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর আঁকা বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের যোগফল থেকে ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এবার চলো এই চিত্র থেকে আমরা বিশেষ নির্বাচনটিও লিখে ফেলি। এবিসি ত্রিভুজের কোণ এসিডি একটি সূক্ষ্মকোণ, যার বিপরীত বাহু এবি। এবি এর উপর আঁকা বর্গের ক্ষেত্রফল এবি স্কয়ার্ড। বাকি দুই বাহুর উপর আঁকা বর্গের ক্ষেত্রফল এসি স্কয়ার্ড এবং বিসি স্কয়ার্ড। বিসি বাহুর উপর এডি লম্ব আঁকলে এসি এর লম্ব অভিক্ষেপ হয় সিডি। এখন বিসি আর সিডি দিয়ে আয়তক্ষেত্র এঁকে ম্যাথমেটিক্যালি লিখলেই পাওয়া যায় এরকম। এখানে কোণ এবিসি সূক্ষ্মকোণ না হয়ে স্থূলকোণ হলেও কিন্তু এরকমই হতো। সেক্ষেত্রে অবশ্য এসি বাহুর লম্ব অভিক্ষেপ পাওয়ার জন্য এ বিন্দু থেকে সিবি এর বাহিরের অংশের উপর লম্ব আঁকতে হবে। এই কথাগুলোকে সাজিয়ে লিখলেই বিশেষ নির্বাচনটি পাওয়া যাবে। পজ করে নোট করে ফেলো। এবার খেয়াল করে দেখো, এবি বাহু দুই চিত্রেই এডিবি সমকোণী ত্রিভুজের অধিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে পাই এবি স্কয়ার্ড ইজ ইকুয়াল টু এডি স্কয়ার্ড প্লাস বিডি স্কয়ার্ড। একে 1 নং সমীকরণ লিখি। 1 নং চিত্রের ভূমি খেয়াল করলে দেখবে বিসি থেকে সিডি বাদ দিলে বিডি পাওয়া যায়। তাহলে চিত্র 1 এর জন্য লেখা যায় বিডি ইজ ইকুয়াল টু বিসি মাইনাস সিডি, যেটা থেকে বিডি স্কয়ার্ড এর মান পাই এরকম। আবার 2 নং চিত্রে খেয়াল করে দেখো, যেখানে সিডি থেকে বিসি বাদ দিলে বিডি পাওয়া যায়। এক্ষেত্রে বিডি কে লেখা যায় সিডি মাইনাস বিসি। এটাকেও স্কয়ার করলে চিত্র 2 এর জন্য বিডি স্কয়ার্ড এর মান পাবো, যেটিকে 3 নং সমীকরণ ধরি। খেয়াল করো, সমীকরণ 2 আর 3 এ কিন্তু বিডি স্কয়ার্ড এর মান একই। এখন 1 নং সমীকরণে বিডি স্কয়ার্ড এর মান বসিয়ে দিলে এরকম মান পাবো। এখানে এডি স্কয়ার্ড আর সিডি স্কয়ার্ড একসাথে লিখে এটাকে 4 নং সমীকরণ লিখি। এবার দুইটি চিত্রের দিকে খেয়াল করে দেখো, এডি আর সিডি এডিসি সমকোণী ত্রিভুজের অধিভুজ ছাড়া বাকি দুই বাহু। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এডি স্কয়ার্ড প্লাস সিডি স্কয়ার্ড কে এসি স্কয়ার্ড লেখা যায়। এখন এই মান সমীকরণ 4 এ বসালেই কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে যাবে। চলো একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। ধরা যাক মিমের বাসা বি বিন্দুতে।
মিমের বাসা থেকে সি বিন্দুতে অবস্থিত শৈলীর বাসার দূরত্ব 250 মিটার। তাদের বাসা আর ডি বিন্দুতে থাকা স্কুল চিত্রের মতো একই সরলরেখায় অবস্থিত। শৈলীর বাসা থেকে স্কুলের দূরত্ব 160 মিটার, কিন্তু স্কুলের দুই পাশের ব্রিজ ভেঙে যাওয়ায় তাদেরকে এ বিন্দুতে থাকা মেঘলার বাসার সামনে রাস্তা দিয়ে স্কুলে যেতে হয়। মেঘলার বাসা থেকে স্কুলের রাস্তাটির দৈর্ঘ্য 120 মিটার, যা বাকি দুইজনের বাসা থেকে স্কুলের রাস্তার সাথে লম্ব। শৈলীর বাসা থেকে মেঘলার বাসার দূরত্ব 200 মিটার হলে মিমের বাসা থেকে মেঘলার বাসার দূরত্ব কত সেটাই বের করতে হবে। এখানে বিসি ইকুয়ালস টু 250 মিটার, এসি ইকুয়ালস টু 200 মিটার, সিডি ইকুয়ালস টু 160 মিটার এবং এডি ইকুয়ালস টু 120 মিটার। মিমের বাসা থেকে মেঘলার বাসার দূরত্ব এবি হলে আমরা একটু আগে যে উপপাদ্য শিখেছি তা ইউজ করে এবি স্কয়ারের মান পাই এরকম। তাহলে মিমের বাসা থেকে মেঘলার বাসার দূরত্ব হচ্ছে 150 মিটার। এই অঙ্কে আমরা চিত্র দেখে বলতে পেরেছি যে কোণ এসিবি একটি সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণের সূত্র নিয়ে কাজ করেছি। সূক্ষ্মকোণ না হয়ে স্থূলকোণ হলেই মাঝের মাইনাসের জায়গায় প্লাস হতো, আর সমকোণ হয়ে গেলে তো পিথাগোরাসের উপপাদ্যই হয়ে যায়, যেখানে অতিরিক্ত প্লাস বা মাইনাসের ঝামেলা থাকেই না। চলো সহজে মনে রাখার টেকনিক বের করি। দেখো, 90 ডিগ্রির সামনে সমান থাকলে এবি স্কয়ারের পরে সমান চিহ্ন হয়। 90 ডিগ্রির সামনে লেস দেন সাইন থাকলে এখানেও লেস দেন সাইন থাকবে। এবি স্কয়ার ছোট দেখে দুই সাইড সমান করার জন্য এখানে কিছুটা বিয়োগ করতে হবে, আর এই বিয়োগ করা পদ হচ্ছে 2 ইনটু এই দুইটির যে কোনো একটি ইনটু তাদের কমন পয়েন্ট থেকে ডি বিন্দুর দূরত্ব। একইভাবে কোণের এখানে গ্রেটার দেন সাইন থাকলেও এখানে গ্রেটার দেন সাইন থাকবে, আর তাই সমান করার জন্য আগের মতো এই টার্ম বের করে যোগ করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ত্রিভুজের সূক্ষ্মকোণের জন্য একটি উপপাদ্য প্রমাণ করা দেখেছো। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ত্রিভুজের সূক্ষ্মকোণের জন্য একটি উপপাদ্যের প্রমাণ শিখেছো। এই পর্বে শিখবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আর ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক। গ্রিসের পার্গায় জন্ম নেয়া দ্য গ্রেট জিওমেটার অ্যাপোলোনিয়াস আলেকজান্দ্রিয়ায় ইউক্লিডের অনুসারীদের কাছে গণিত ও জ্যামিতি শিখতে যেতেন। তিনি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে গিয়ে দেখলেন মধ্যমার সাথে বাহুগুলোর সম্পর্ক আছে। তাহলে ত্রিভুজের মধ্যমা বলতে কি বোঝায়? চলো সেটা আগে জেনে আসি। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখাংশ আঁকা হলে তা হচ্ছে ওই ত্রিভুজটির একটি মধ্যমা। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে 3 বাহুর উপর মোট 3টি মধ্যমা আঁকা সম্ভব। অ্যাপোলোনিয়াস খেয়াল করলেন একটি ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর বর্গ এঁকে তাদের ক্ষেত্রফল যোগ করলে তৃতীয় বাহুর অর্ধেকের উপর আঁকা বর্গ আর ওই বাহুর উপর টানা মধ্যমার উপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের ডাবল হয়। পজ করে সাধারণ নির্বাচনটি লিখে নাও। যেমন এবিসি ত্রিভুজে এবি আর এসি কে স্কয়ার করে যোগ করলে তা বিসি এর অর্ধেক বিডি স্কয়ার্ড, আর মধ্যমা এডি স্কয়ার্ড এর যোগফলের ডাবল হবে। এবার এই চিত্র দেখে কথাগুলো সাজিয়ে বিশেষ নির্বাচনটি লিখে ফেলো। খেয়াল করো, এডিবি ত্রিভুজের এবি বাহুটি কিন্তু কোণ এডিবি এর বিপরীত বাহু, আর এসি হচ্ছে এডিসি ত্রিভুজের এডিসি কোণের বিপরীত বাহু। আমাদের চিত্রে কোণ এডিবি স্থূলকোণ আর কোণ এডিসি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে ভিতরে থাকা দুই পাশে দুই ছোট ত্রিভুজে এবি স্কয়ার্ড আর এসি স্কয়ার্ড এর মান বের করার জন্য এ থেকে বিসি এর উপর এই লম্ব আঁকতে হবে। কিন্তু এবিসি ত্রিভুজটি এমন হলে, অর্থাৎ একটি কোণ স্থূলকোণ হলে স্থূলকোণের সন্নিহিত বাহু বিসি কে লম্বা করে এই লম্ব আঁকতে হবে। তাহলে তুমি এখন খুব সহজেই নিচের রেখাংশের উপর এবি এর অভিক্ষেপ ও এসি এর অভিক্ষেপ আর এডি এর অভিক্ষেপ বের করতে পারবে। এখন বাম পাশের এবিডি ত্রিভুজে কোণ এডিবি স্থূলকোণ হওয়ায় আমরা গত পর্বগুলোতে শিখে আসা স্থূলকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার কনসেপ্টকে কাজে লাগিয়ে এবি স্কয়ার্ড এর মান লিখতে পারি এমন, যেটিকে 1 নং সমীকরণ ধরি। আবার ডান পাশের এসিডি ত্রিভুজে কোণ এডিসি সূক্ষ্মকোণ হওয়ায় এটার বিপরীত বাহু এসি এর স্কয়ারকে লিখতে পারি এমন, এটাকে সমীকরণ 2 লিখি। এখন চলো বিশেষ নির্বাচনে দেখি আমাদেরকে কি প্রমাণ করতে হবে।
বাম পক্ষে লক্ষ্য করলে দেখা যায় আমাদেরকে এবি স্কোয়ার্ড আর এসি স্কোয়ার্ড এর যোগফল বের করতে হবে, আর এর জন্য সমীকরণ 1 আর 2 যোগ করলে আমরা কাঙ্ক্ষিত বাম পক্ষ পেয়ে যাচ্ছি। এবার দুইটি চিত্রে দেখো যে এডি মধ্যমা বিসিকে ডি বিন্দুতে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বলা যায় বিডি আর সিডি পরস্পর সমান। এখন সিডি এর জায়গায় বিডি বসিয়ে ক্যালকুলেশন করলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রমাণ হয়ে যাচ্ছে। স্ক্রিন পজ করে তুমি লিখে নাও। এই উপপাদ্যটি খেয়াল করলে দেখবে বাহুগুলোর সাথে একটি মধ্যমার রিলেশন আছে। তাহলে তিনটি মধ্যমার সাথে বাহুগুলোর সম্পর্ক বের করতে গেলে 3 বার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে। মনে করো এই ত্রিভুজেই বাকি দুইটি মধ্যমা বিই এবং সিএফ। তুমি অলরেডি এডি মধ্যমা নিয়ে ইকুয়েশন বের করা শিখেছো। একইভাবে চিত্র দেখে বাকি দুইটি মধ্যমা বিই আর সিএফ এর জন্য ইকুয়েশন গুলো হবে এরকম। এবার খেয়াল করলে দেখবে উপপাদ্য অনুযায়ী প্রথম ইকুয়েশনের সাথে বাকি দুইটি ইকুয়েশনের একটি মিল পাওয়া যাচ্ছে। পজ করে দেখে নাও। তিনটি সমীকরণ যোগ করলে বাম পাশে সবগুলো বাহুর স্কয়ারের যোগফল এসেছে। খেয়াল করো এখানে কিন্তু বিডি হচ্ছে বিসি এর অর্ধেক, একইভাবে সিই হচ্ছে এসি এর অর্ধেক এবং এএফ হচ্ছে এবি এর অর্ধেক। এগুলো এই ইকুয়েশনে বসালে ঠিক এরকম দেখাবে। ক্যালকুলেশন করে বাহুগুলো আর মধ্যমাগুলো আলাদা সাইডে নিলেই পেয়ে যাচ্ছ ত্রিভুজের 3 বাহু আর 3টি মধ্যমার মধ্যে রিলেশন। তোমার নিশ্চয়ই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে প্রতীক দিয়ে লেখার কনভেনশন মনে আছে। এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি লিখতে হয়। যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকা মধ্যমাগুলোর নাম এই মধ্যবিন্দুগুলোর সাথে মিলিয়ে এডি কে স্মল ডি, বিই কে স্মল ই আর সিএফ কে স্মল এফ লিখে ফেলো। তাহলে এখান থেকে বলা যায় 3 into a squared plus b squared plus c squared is equal to 4 into d squared plus e squared plus f squared। তুমি নিশ্চয়ই জানো মধ্যমাগুলো নিজেদেরকে 2:1 অনুপাতে ছেদ করে। মধ্যমাগুলোর এই ছেদ বিন্দুকে ভরকেন্দ্র বলা হয়। তাহলে ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্বের সাথে মধ্যমার সম্পর্ক হয় এমন। এখন তুমি এই মানগুলো থেকে ভরকেন্দ্রের সাথেও বাহুগুলোর সম্পর্ক বের করতে পারো। মধ্যমাগুলোকে এভাবে এজি, বিজি আর সিজি দিয়ে লিখে ক্যালকুলেট করলে এদের স্কয়ার এর যোগফলের 3 গুণ হবে। এবি স্কয়ার্ড প্লাস বিসি স্কয়ার্ড প্লাস এসি স্কয়ার্ড এর যোগফলের সমান। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এবং এই উপপাদ্যের সাহায্যে ত্রিভুজের 3 বাহু আর 3 মধ্যমার মধ্যে সম্পর্ক শিখেছি। আগামী পর্বে আমরা পিথাগোরাসের উপপাদ্য আর অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আরো কিছু। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ও এর অ্যাপ্লিকেশন শিখেছো। আজকের পর্বে আমরা পিথাগোরাস ও অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করে কিছু জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করব। চলো তাহলে এই প্রমাণ দিয়ে শুরু করি। মনে রাখবে প্রশ্নে থাকা লাইনকে সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন আকারে লিখতে গেলে নিজেকে উদ্দেশ্য করে লিখতে হবে। তাই এখানে করো যে এর জায়গায় করতে হবে যে লিখবে। শুরুতেই এ বি সি ত্রিভুজ এ কে ইনফরমেশন অনুযায়ী এডি ও বিই লম্ব টানি। এখন দুইটি লম্বই ত্রিভুজের মধ্যে থাকায় এ ও বি পয়েন্ট দিয়ে লম্ব টানায় ত্রিভুজ এবিসি এসি কোণটি সূক্ষ্মকোণ হবেই। সি কোণের বিপরীত বাহু এবি আর বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। তাহলে সূক্ষ্মকোণের জন্য পিথাগোরাসের উপপাদ্য থেকে এবি স্কয়ার্ড এর মান লেখা হবে এমন। আবার এসি বাহুর উপর বিসি বাহুর লম্ব অভিক্ষেপ সিই, তাহলে এবি স্কয়ার্ড এর মান পাই এমন। এখানে আর কোনো বাহুর জন্য হিসেবে দরকার নেই, কারণ এই দুই অংশ সমান প্রমাণের জন্য সমীকরণ দুইটি তুলনা করলে খুব সহজেই প্রমাণ হয়ে যাচ্ছে। চলো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আরেকটি উপপাদ্য প্রমাণ করি। শুরুতেই এবিসি ত্রিভুজ এঁকে ফেলি, যার এবি ও এসি বাহু সমান। ভূমি বিসি এর উপর পি বিন্দু দিয়ে এ পি যোগ করি। এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করার জন্য এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব এঁকে ফেলি। এখন এডিবি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এবি স্কয়ার্ড ইজ ইকুয়াল টু এডি স্কয়ার্ড প্লাস বিডি স্কয়ার্ড পাই। সিমিলারলি এডিপি সমকোণী ত্রিভুজ থেকে এপি স্কয়ার্ড এর মান পাই। খেয়াল করে দেখো,
প্রমাণের বাম পাশে ab স্কয়ার্ড মাইনাস ap স্কয়ার্ড আছে, তাই সমীকরণ দুইটি প্রথমেই বিয়োগ করি। প্রমাণের ডান পক্ষে বিপি ও পিসি গুণ হিসেবে থাকায় এখানে a স্কয়ার্ড মাইনাস b স্কয়ার্ড এর সূত্র অ্যাপ্লাই করি। চিত্র থেকেই দেখো বিডি প্লাস ডিপি কে বিপি লেখা যায়, আর বিডি যেহেতু সিডি এর সমান, তাই সিডি মাইনাস ডিপি সমান পিসি পাই। এখন মানগুলো বসালেই প্রমাণটি হয়ে যাচ্ছে। কিন্তু তোমার আঁকা চিত্রে যদি পি বাম দিকে থাকতো তাহলে কি ক্যালকুলেশন একইভাবেই হতো? চিত্র 2 থেকেও ক্যালকুলেট করলে বিপি আর পিসি আসে। তুমি পজ করে দেখে নাও, অর্থাৎ দুই চিত্রের জন্যই প্রমাণ সেম হচ্ছে। আশা করি যা বোঝালাম তা ঠিক বুঝতে পেরেছো। চলো এরকম আরেকটি উপপাদ্য প্রমাণ করি। প্রথমে একটি সমকোণী ত্রিভুজ একে সমকোণটিকে সি দিয়ে লিখব, আর বাকি দুই শীর্ষবিন্দুকে এ ও বি দিয়ে লিখব। বিসি এর মধ্যবিন্দুকে ডি লিখে এ ডি যোগ করি। খেয়াল করে দেখো এখানে এসিবি আর এসিডি দুইটি সমকোণী ত্রিভুজ, তাহলে দুইটিতেই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এবি স্কয়ার্ড আর এডি স্কয়ার্ড বের হয়ে যাবে। এসিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই এবি স্কয়ার্ড ইজ ইকুয়াল টু এসি স্কয়ার্ড প্লাস বিসি স্কয়ার্ড, আর এসিডি সমকোণী ত্রিভুজে এডি স্কয়ার্ড এর মান পাই এরকম। খেয়াল করো সমীকরণ 1 এর ডান পক্ষে এস এর মান আর বিসি কে যথাক্রমে এডি আর 3বিডি দিয়ে সাবস্টিটিউট করলেই প্রমাণ পেয়ে যাবে। তাই এসি কে এক সাইডে এনে সমীকরণ 2 পাই। এখন সমীকরণ 1 এ এসি স্কয়ার্ড এর মান বসাই, আর বিসি কে বিডি প্লাস সিডি লিখি। এখন বিসি এর মধ্যবিন্দু ডি হওয়ায় বিডি সমান সিডি বসিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত প্রমাণটি। তুমি কি খেয়াল করেছো এখানে এডি কিন্তু এ থেকে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, তাই তুমি চাইলেই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করেও এই প্রমাণটি করতে পারো। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করে এবি স্কয়ার্ড ইকুয়ালস টু এরকম আরেকটি সমীকরণ পাওয়া যায়। এখন এসি স্কয়ার্ড এর মানের জন্য এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। এই মান সমীকরণ 1 এ বসিয়ে সিডি সমান বিডি লিখেই প্রমাণ হয়ে যায়। চলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করে এবার এই উপপাদ্যটি প্রমাণ করি। প্রশ্ন অনুযায়ী এবিসি ত্রিভুজ একে বিসি কে সমান 3 ভাগে ভাগ করে এই দুই বিন্দুর নাম পি আর কিউ দেই। এখন এপি ও এ কিউ যোগ করি। খেয়াল করে দেখো বাম পাশে এবি কিউ ত্রিভুজের মধ্যমা এপি, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এভাবে লিখতে পারবো। তোমার মনে প্রশ্ন আসতেই পারে এই ত্রিভুজের ভূমির অর্ধেক হিসেবে বিপি না লিখে পি কিউ কেন লেখা হলো? দেখো প্রশ্নে পি কিউ দিয়ে প্রমাণ করতে বলা হয়েছে, এখানে কোথাও বিপি লেখা নেই। আর যেহেতু বিপি এবং পি কিউ সমান, এ কারণে পি কিউ ইউজ করা হয়েছে। আরো খেয়াল করে দেখো বাম পক্ষে এবি স্কয়ার্ড আর এসি স্কয়ার্ড আছে, আর তাই এই লাইন থেকে শুধু এবি স্কয়ার্ড কে বাম পাশে রেখে সমীকরণকে 1 নম্বর দেই। একইভাবে এবিসি ত্রিভুজেও অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপ্লাই করে এসি স্কয়ার্ড এর মান পাই। এখন এই দুই সমীকরণ যোগ করলে এই উপপাদ্যটি প্রমাণ হয়ে যাচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি পিথাগোরাসের ও অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখলে। আগামী পর্বে দেখা হবে ত্রিভুজের সদৃশ্যতা এর। গত পর্বে তুমি পিথাগোরাস আর অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের কিছু অ্যাপ্লিকেশন শিখেছো। আজকের পর্বে ত্রিভুজের সদৃশতা নিয়ে জানতে পারবে। প্রথমে সদৃশতা সম্পর্কে জেনে আসি। সদৃশ শব্দটিকে ভাঙলে তুমি দুইটি অংশ স আর দৃশ পাবে, যাদের অর্থ সমান আর দৃশ্য। অর্থাৎ খুব সহজে বলতে গেলে যারা দেখতে একই রকম তারাই সদৃশ। জ্যামিতিতে অবশ্য সদৃশ বিষয়টি আরেকটু স্পেসিফিক। চলো একটি সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো তুমি দোকানে শার্ট কিনতে গেলে। প্রথমে তোমার জন্য একটি শার্ট পছন্দ করলে, এরপর তুমি তোমার ছোট ভাইয়ের জন্য একই রকম শার্ট কিনতে চাইলে। দোকানদার ওই শার্টেরই অর্ধেক সাইজের শার্ট বের করে দিল। খেয়াল করলে দেখবে তোমার ছোট ভাইয়ের জন্য কেনা শার্টের পকেট, কলার, হাত সবই তোমার শার্টের তুলনায় অর্ধেক। তাহলে এই দুইটি সিমিলার ডিজাইনের কিন্তু আলাদা সাইজের শার্টকে বলা যায় সিমিলার শার্ট বা সদৃশ শার্ট। ঠিক একইভাবে এই ত্রিভুজের অর্ধেক সাইজের একটি ত্রিভুজ নিলে ত্রিভুজ দুইটিকে তুমি সদৃশ ত্রিভুজ বলতে পারো। কারণ শার্টের মতো এখানেও ছোট ত্রিভুজের বাহুগুলো বড় ত্রিভুজের বাহুগুলোর অর্ধেক, অর্থাৎ দুই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতিক। আর একটু ভালোভাবে দেখলে বুঝবে এদের অনুরূপ কোণগুলোও সমান হয়। এই হিসেবে বলা যায় এই ত্রিভুজ দুইটি সদৃশকোণী। আর জ্যামিতিতে যে কোনো দুইটি শেপ সদৃশকোণী হলে
অর্থাৎ অনুরূপ কোণগুলো সমান হলে এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলে তাদেরকে সদৃশ বলে। যেমন এই পঞ্চভুজের জোড়া কিংবা এই অষ্টভুজের জোড়া পরস্পর সদৃশ, কারণ এরা একই সাথে সদৃশ কোণী এবং এদের বাহুগুলোর অনুপাত সেম। আচ্ছা, তাহলে বলো তো এই দুইটি চতুর্ভুজ কি সদৃশ? অবশ্যই না, কারণ এখানে অনুরূপ কোণগুলো সমান হলেও অনুরূপ বাহুগুলো সমানুপাতিক না। তাহলে এখান থেকে আমরা কয়েকটি সিদ্ধান্ত নিতে পারি, যা হলো দুইটি জ্যামিতিক শেপ সদৃশ হলে তারা সদৃশ কোণী হয়, কিন্তু দুইটি শেপ সদৃশ কোণী হলে সদৃশ হতে পারে, নাও হতে পারে। তবে দুইটি ত্রিভুজ সদৃশ কোণী হলে সদৃশ হবেই। চলো তাহলে এই কথাটির জ্যামিতিক প্রমাণ দেখে আসি। ডিফারেন্ট সাইজের দুইটি সদৃশ কোণী ত্রিভুজ নিয়ে বড়টার মধ্যে ছোটটাকে এভাবে বসাও। এই কোণ দুইটি অনুরূপ এবং ইকুয়াল হওয়ায় বিসি আর কিউ আর সমান্তরাল। খেয়াল করে দেখো, কিউবিসি আর আরবিসি ত্রিভুজের ভূমি ও উচ্চতা সমান, তাই এদের ক্ষেত্রফলও সমান। তাহলে বড় ত্রিভুজ থেকে এই দুই ত্রিভুজ বাদ দিলে বলতে পারো এ কিউ সি এবং এ আর বি ত্রিভুজও সমান। এবার খেয়াল করে দেখো, তুমি এ বি সি ত্রিভুজের এ বি বাহুকে এবং এ কিউ সি ত্রিভুজের এ কিউ বাহুকে ভূমি ধরলে এদের উচ্চতা সেম পাবে। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যাবে এ বি বাই এ কিউ। একইভাবে এ বি সি ত্রিভুজের এ সি বাহুকে আর এ আর বি ত্রিভুজের এ আর বাহুকে ভূমি ধরে ক্ষেত্রফলের অনুপাত বের করলে এ সি বাই এ আর পাওয়া যায়। যেহেতু এ কিউ সি ত্রিভুজের এরিয়া এবং এ আর বি ত্রিভুজের এরিয়া সেম, তাই এই দুই অনুপাতও সেম হবে। তাহলে বলা যায় এই সদৃশকোণী ত্রিভুজ দুইটির বাহুগুলো সমানুপাতিক, যার অর্থ দুইটি সদৃশকোণী ত্রিভুজ সদৃশ হবেই। চলো আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখি। তুমি ত্রিভুজ দুইটির অনুপাতের দিকে খেয়াল করো। ভূমি যদি বিসি আর কিউ আর ধরো, তাহলে অনুপাতটি হয় ভূমির অনুপাত গুণ উচ্চতার অনুপাত। উচ্চতার অনুপাত আবার বাহুগুলোর অনুপাতের সমান, কারণ যে কোনো এক সাইডে হিসেব করলে যে দুইটি ত্রিভুজ পাওয়া যায় তারা আবার সদৃশ। অতএব এখানে তুমি উচ্চতাগুলোর অনুপাত বসিয়ে দিলেই দেখতে পারবে তাদের নিচের বাহু দুইটির বর্গের অনুপাতের সমান। তাহলে বলতে পারো দুইটি সদৃশ ত্রিভুজ বা সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান। ত্রিভুজের সদৃশতার এই ধর্ম দিয়েই বর্তমানে ব্যবহার করা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং করা হয়। এছাড়াও প্রাচীনকাল থেকেই নদীর প্রস্থ কিংবা উঁচু গাছ বা পাহাড়ের উচ্চতা সদৃশতা ব্যবহার করে মাপা হতো। এমনকি আমরা একটি বস্তুকে দূরে থেকে দেখলে ছোট আর কাছে থেকে দেখলে বড় মনে হওয়ার কারণও হচ্ছে সদৃশতার ধর্ম অনুযায়ী চোখের মধ্যে ইমেজের সাইজ চেঞ্জ হওয়া। চলো আমরাও সদৃশতার ধর্ম দিয়ে একটি বিল্ডিং এর হাইট বের করার সিস্টেম শিখে ফেলি। ধরা যাক একটি ছেলের এই বিল্ডিং এর গোড়া থেকে ছায়ার মাথা পর্যন্ত হেঁটে যেতে 50 স্টেপ হাঁটতে হয়। তারপর সেখান থেকে 5 স্টেপ পিছিয়ে গেলে ছেলেটির ছায়া বিল্ডিং এর ছায়ার সাথে মিলে যায়। খেয়াল করলে দেখবে ছেলেটি আর তার ছায়া দিয়ে বানানো ত্রিভুজ এবং বিল্ডিং আর বিল্ডিং এর ছায়া দিয়ে বানানো ত্রিভুজ দুইটি সদৃশ। তাহলে বিল্ডিং এর ছায়া আর ছেলেটির ছায়ার অনুপাত এবং বিল্ডিং এর হাইট আর ছেলেটির হাইটের অনুপাতের সমান। আর এই ইকুয়েশনে ছেলেটির হাইট বসালেই বিল্ডিং এর হাইটও পেয়ে যাবে, অর্থাৎ ছেলেটির হাইট 5 ফুট হলে বিল্ডিং এর হাইট হবে 50 ফুট। আচ্ছা চিন্তা করে দেখো তো, যদি কোনোভাবে দুইটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত 1 হয়, তাহলে কি হতে পারে? অনুপাত 1 হওয়া মানে অনুরূপ বাহুগুলো ইকুয়াল, আর তাই ত্রিভুজের বাহু 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 উপপাদ্য থেকে আমরা এই ত্রিভুজ দুইটিকে সর্বসম বলতে পারি। তুমি কি কখনো খেয়াল করেছো, দুইটি ত্রিভুজের যে কোনো 3টি জিনিস সমান হলেই তাদেরকে সর্বসম বলা গেলেও শুধুমাত্র 3টি কোণ সমান হওয়ার কেসে তারা সর্বসম হবে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না? অথবা খেয়াল করেছো, সর্বসমতার প্রমাণে অন্তত একটি করে বাহু রাখতে হয়? সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট থেকে নিশ্চয়ই এখন এর উত্তর পেয়ে গেছো। আজ তাহলে তুমি সদৃশ ক্ষেত্র, সদৃশ ও সর্বসম ত্রিভুজ ইত্যাদি নিয়ে বেশ ভালো ধারণা পেয়েছো। আগামী পর্বে ত্রিভুজের সদৃশতা ইউজ করে আরো কয়েকটি উপপাদ্য প্রমাণ করা শিখবে। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি ত্রিভুজের সদৃশতা নিয়ে জানতে পেরেছো। আজকের পর্বে ত্রিভুজের সদৃশতা ইউজ করে কিছু উপপাদ্য প্রমাণ করা শিখবে। চলো শুরুতে এই সহজ উপপাদ্যটি প্রমাণ করে ফেলি। শুরুতে একটি ত্রিভুজ নিয়ে সবগুলো বাহুর উপর লম্ব এঁকে ফেলি।
আঁকার সময় খেয়াল করো, তিনটি লম্বই কিন্তু একই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুকে ত্রিভুজটির লম্ব বিন্দু বলা হয়। ত্রিভুজের জন্য লম্ব বিন্দু হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড একটি টার্ম। এখন লম্ব বিন্দুটিকে ও ধরি। আমাদেরকে প্রমাণ করতে হবে প্রতিটি লম্ব যে দুই ভাগে বিভক্ত হয়েছে তাদের গুণফল সমান। লম্ব আঁকার ফলে ভিতরে ছোট ছোট 6টি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এর মধ্যে বাম পাশের 3টি ত্রিভুজ ডান পাশের 3টির সাথে সদৃশ। BOF আর COE ত্রিভুজ দুইটি ধরা যাক। এদের একটি করে কোণ সমকোণ এবং BOF আর COE কোণ দুইটি বিপরীত কোণ। তাহলে এদের বাকি কোণও ইকুয়াল হবে, আর তাই এদেরকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি। তুমি আগের লেসনেই শিখে এসেছো দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সদৃশ হয়, অর্থাৎ এই ত্রিভুজ দুটি সদৃশ, যার অর্থ দাঁড়ায় এদের একই রকম বাহুগুলোর অনুপাত সেম হবে। খেয়াল করে দেখো, আমাদের যা প্রমাণ করতে হবে তা এই দুই সাইডের সবকিছু এই দুই অনুপাতে আছে। তাহলে এই দুই অনুপাত নিয়ে পক্ষান্তর করলেই শেষের দুই সাইড প্রমাণ হয়ে গেল। সিমিলারলি তুমি এই দুইটি সদৃশ ত্রিভুজ নিলে ফার্স্ট দুই সাইড মিলিয়ে ফেলতে পারবে। তাহলে দেখো এখানে সবগুলোই ইকুয়াল। চলো ত্রিভুজের বাহুগুলোর উপর আঁকা লম্ব নিয়ে আরেকটি উপপাদ্য প্রমাণ করি। প্রথমে প্রশ্ন অনুযায়ী চিত্রটি এঁকে ফেলি। এখানে ABC আর AEF ত্রিভুজের এরিয়া এর অনুপাত দেখাতে বলেছে। AB বাহুর উপর CF লম্ব হওয়ায় AB কে ভূমি আর CF কে উচ্চতা ধরে ABC ত্রিভুজের এরিয়া বের করতে পারবে। সিমিলারলি ACF ত্রিভুজের এরিয়াও একইভাবে বের করা যায়। তাহলে এদের অনুপাত পাওয়া যাবে AB বাই AF। কিন্তু আমাদেরকে ABC আর AEF ত্রিভুজের এরিয়ার অনুপাত বের করতে বলা হয়েছে। খেয়াল করো, ACF আর AEF এর ভূমি সেম রেখায় আর দুটিরই শীর্ষবিন্দু F, অর্থাৎ এদের হাইট সেম। সহজে বোঝার জন্য হাইটকে h ধরে নাও। তাহলে আগের মতোই ACF আর AEF ত্রিভুজের এরিয়ার অনুপাত হবে AC বাই AE, যাকে 2 নম্বর সমীকরণ ধরি। এখন এই সমীকরণ দুইটি গুণ করলে ABC আর AEF ত্রিভুজের এরিয়ার অনুপাত পাবো এরকম। খেয়াল করো, এখানে AC বাই AF এসেছে, যা প্রমাণ করতে বলা হয়নি। এবার দেখো AFC আর AEB সমকোণী ত্রিভুজে A কোণটি কমন, তাহলে এদের সমকোণ ছাড়া অন্য কোনো সমান হবে। সো এই সদৃশকোণী ত্রিভুজ দুইটির সদৃশতার ধর্ম কাজে লাগিয়ে বাহুগুলোর অনুপাত লিখে ফেলো। এই দুইটি অনুপাত নিয়ে রিঅ্যারেঞ্জ করলে AC বাই AF ইজ ইকুয়াল টু AB বাই AE পাবে, আর এটা সমীকরণ 3-এ বসালেই আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। স্ক্রিন পজ করে নোট করে ফেলো। আমরা ত্রিভুজের সদৃশতা দিয়ে এই উপপাদ্যটিও সহজে প্রমাণ করতে পারি। ডেসক্রিপশন দেখে দেখে চিত্র এঁকে ফেলি। আচ্ছা, তুমি তো এখন পর্যন্ত অনেক থিওরেম শিখে এসেছো, কিন্তু কখনো কি মনে হয়নি যে কোনো একটি প্রবলেম সলভ করার জন্য কোন ওয়ে ফলো করব তা বোঝা যাচ্ছে না, কিংবা প্রবলেম দেখে বুঝতে পারছো না যে ঠিক কোন থিওরেম অ্যাপ্লাই করলে সেটা সলভ করা যাবে? চলো এই উপপাদ্যের প্রমাণের লাইন থেকে ব্যাক ক্যালকুলেশন করে অ্যাপ্রোচ বের করার সিস্টেম শিখি। এই অংশটুকু রাফে নিয়ে এভাবে লিখো। সিম্পল ভাবে বোঝার জন্য এই দুই ত্রিভুজকে আলাদা করে এঁকে নাও। খেয়াল করো, CD বাই AD হচ্ছে বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু দুইটার অনুপাত, আর BD বাই CD হচ্ছে বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের এই দুই বাহুর অনুপাত। তার মানে এই দুই ত্রিভুজকে সদৃশ প্রমাণ করতে পারলেই কিন্তু তোমার কাজ শেষ। তার মানে আমাদের টার্গেট হবে নিচের ত্রিভুজ দুটির সবগুলো কোণ সমান প্রমাণ করা। দেখতেই পারছো ছোট ত্রিভুজ দুইটি সমকোণী। এখানে ADC ত্রিভুজে 3 কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। আবার ADC ত্রিভুজে CAD কোণ হচ্ছে ABC ত্রিভুজের BAC কোণ। আর ADC কোণ সমকোণ হওয়ায় ACD কোণের মান লিখতে পারো এমন, যা ABC ত্রিভুজের ABC কোণের সমান। তাহলে তুমি বলতে পারো ADC ও CDB ত্রিভুজেও ACD আর DBC কোণ দুইটি সমান। এদের দুইটিরই একটি করে কোণ সমকোণ থাকায় বাকি কোণও সমান হবে। তার মানে এরা পরস্পর সদৃশকোণী এবং সেই সাথে সদৃশ। তাহলে এদের একই রকম বাহুগুলো সমানুপাতিক। প্রমাণের লাইনে CD, AD আর BD আছে এই দুই অনুপাতে। এই দুইটি নিয়ে ক্যালকুলেট করলেই আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। পজ করে নোট করে নাও। খেয়াল করো, এখানে বড় ত্রিভুজের সাথে ছোট ত্রিভুজ দুইটিও সমকোণী। এছাড়াও ছোট দুই ত্রিভুজের এবং বড় ত্রিভুজের আরেকটি করে কোণ কমন। তাহলে বলা যায় তিনটি ত্রিভুজই আসলে সদৃশ।
এখন ABC আর ACD ত্রিভুজের বাহুগুলোর অনুপাতগুলো সমান বলে তুমি এই দুই সাইড নিয়ে এরকম লাইন লিখতে পারো। একইভাবে ABC আর CBD ত্রিভুজের বাহুগুলোর অনুপাতগুলো থেকেও এরকম লাইন লিখতে পারো। এই দুইটি যোগ করে AB কমন নিয়ে লিখতে পারো AD প্লাস BD, যাকে তুমি AB স্কোয়ার লিখতে পারো। কি পরিচিত লাগছে? অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমাদের খুবই পরিচিত পিথাগোরাসের উপপাদ্য। দেখলে তো কত সহজেই ত্রিভুজের সদৃশতা দিয়ে পিথাগোরাসের উপপাদ্য সহজেই প্রমাণ করা যায়। ঠিকঠাক থিওরেম অ্যাপ্লাই করার সিস্টেম ধরতে পারলে জ্যামিতি আসলে অনেক সহজ। আজকের পর্বে আমরা ত্রিভুজের সদৃশতা অ্যাপ্লাই করে কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণ করা শিখলাম। আগামী পর্বে তুমি ত্রিভুজের সাথে বৃত্তের বেশ কিছু সম্পর্ক দেখবে। গত পর্বে তুমি ত্রিভুজের সদৃশতার সাহায্যে কয়েকটি উপপাদ্য প্রমাণ শিখেছ। আজকের পর্বে ত্রিভুজের বিশেষ কিছু বিন্দু এবং এদের সাথে বৃত্তের সম্পর্ক দেখবে। শুরুতেই ভর কেন্দ্র কি তা জেনে নেই। কোনো বস্তুর ভরকে একটি বিন্দুতে কল্পনা করলে সেই বিন্দুই হচ্ছে বস্তুটির ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। ফিজিক্সে যে কোনো বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স কিংবা দুইটি বস্তুর মধ্যে ডিস্টেন্স হিসেব করা হয় ভর কেন্দ্র থেকেই। ত্রিভুজের ক্ষেত্রে তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাই এর ভর কেন্দ্র। খেয়াল করে দেখো, এই বিন্দু আগের লেসনে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপোজিট সাইডের উপর লম্ব এঁকে লম্ব বিন্দু বের করার মতোই। ডিফারেন্স হচ্ছে মধ্যমা আঁকতে হয় বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত লাইন টেনে। যেমন এই ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D হলে BC বাহুর বিপরীত শীর্ষবিন্দু A থেকে AD লাইন টানলে এটি একটি মধ্যমা। একইভাবে BE আর CF আরো দুইটি মধ্যমা। আর তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটি হলো ত্রিভুজের ভরকেন্দ্র। বিন্দুটিকে G ধরি, আর ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাগুলোকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করে। এখন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে এই অনুপাতগুলোর মান কত। চলো তা বের করি। শুরুতেই E আর F যোগ করি। এই দুইটি বিন্দু AB আর AC বাহুর মধ্যবিন্দু হওয়ায় EF হবে BC বাহুর সমান্তরাল আর লেন্থ হবে BC এর হাফ। তাহলে BC is equal to 2EF। ভালো করে খেয়াল করো, ABC ত্রিভুজের ভিতরে EGF ও BGC দুইটি ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে EF ও BC সমান্তরাল এবং BE এদের ছেদক রেখাংশ হওয়ায় GEF আর GBC একান্তর কোণ দুইটিকে সমান বলা যায়। সিমিলারলি CF রেখাংশকে ছেদক ধরলে GFE আর GCB একান্তর কোণ দুইটিও সমান। ত্রিভুজ দুইটির দুইটি করে কোণ সমান হওয়ায় অবশিষ্ট কোণ এমনিতেও সমান হয়। আর তাছাড়া EGF আর BGC পরস্পর বিপরীত কোণ, তাই এই কোণ দুটিও সমান। অর্থাৎ এই ত্রিভুজ দুইটি সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজকে তুমি সদৃশও বলতে পারো। সদৃশ ত্রিভুজের ধর্ম থেকে বলতে পারি এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখানে BC এর মান 2EF বসালেই BG is to EG আর CG is to FG অনুপাত দুইটির মান পাবে 2:1। একইভাবে AD মধ্যমার ক্ষেত্রেও AG is to DG অনুপাতের মান পাবে 2:1। সুতরাং ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। এবার আমরা ত্রিভুজের পরিকেন্দ্র সম্পর্কে জানব। পরিকেন্দ্র বলতে যে কোনো শেপের পরিবৃত্তের কেন্দ্রকে বোঝায়। কোনো শেপকে কভার করতে যতটুকু দৈর্ঘ্য লাগে তাই হলো পরিধি বা পরিসীমা। একইভাবে কোনো শেপকে কভার করতে যে বৃত্ত লাগে সেটাই তার পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হলে খেয়াল করো বাহুগুলো হয় বৃত্তটির জ্যা। আর তুমি জেনারেল ম্যাথের জ্যামিতিতে শিখেছো যে জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকগুলো বৃত্তের কেন্দ্রগামী। তার মানে এই সবগুলো রেখারই কোনো এক বিন্দুতে পরিকেন্দ্র আছে। তাহলে পরিকেন্দ্র হবে এদের কমন বা ইন্টারসেক্টিং পয়েন্ট। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক আঁকলে তাদের ছেদ বিন্দুই হবে পরিকেন্দ্র। এতক্ষণ তুমি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র আর লম্ববিন্দু সম্পর্কে জানলে, কিন্তু তুমি কি জানো এরা সেম লাইনের উপর থাকে? চলো এই কথাটি সবসময় সত্যি কিনা তা দেখি। খেয়াল করো, লম্ববিন্দু O এবং পরিকেন্দ্র S এই দুইটি দিয়ে একটি মাত্র রেখাই আঁকা যায়। তাহলে ভরকেন্দ্র এই রেখার উপর থাকলেই বলতে পারবো এই বিন্দু তিনটি সমরেখ। আমরা জানি মধ্যমাগুলো যেখানে ছেদ করে তাই ভরকেন্দ্র। তার মানে AP মধ্যমা আঁকলে ভরকেন্দ্র AP এর উপর কোনো একটি পয়েন্ট হবেই।
সেই বিন্দুটিকে জি ধরে তাকে ভরকেন্দ্র দেখাতে পারলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। এখন এই কথাগুলোই আমরা সাজিয়ে বিশেষ নির্বচন লিখব। তুমি আগেই শিখে এসেছো ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, অর্থাৎ AG/PG এর মান 2:1 প্রমাণ করতে পারলেই হবে। এস আর পি যোগ করে খেয়াল করো এসপি আর এডি সমান্তরাল, তাহলে এজিও আর পিজিএস ত্রিভুজ দুইটি করে একান্তর কোণ ইকুয়াল এবং একটি করে বিপ্রতীপ কোণ ইকুয়াল। তুমি এই সদৃশকোণী ত্রিভুজ অর্থাৎ সদৃশ ত্রিভুজ থেকে বাহুগুলোর অনুপাত লিখে ফেলতে পারো। পজ করে এতটুকু নোট করে নাও। এবার খেয়াল করো, বড় ত্রিভুজটির লম্ব বিন্দু ও আঁকা হয় এ থেকে অপোজিট বাহুর উপর লম্ব টেনে, আর এই পরিকেন্দ্র হচ্ছে ছোট ত্রিভুজটির লম্ববিন্দু। বড় ত্রিভুজটির বাহুগুলো ছোট ত্রিভুজের বাহুর ডাবল হওয়ায় বলতে পারো এই AO হবে PS এর ডাবল। এই মান এখানে বসালেই পাবে AG/PG is equal to 2:1। কি অনুপাতটা পরিচিত লাগছে? ঠিক ধরেছ, AP মধ্যমাটি ভরকেন্দ্রে এই অনুপাতে ডিভাইড হওয়ার কথা। তার মানে G হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র, যা OS রেখার উপরে অবস্থিত। দেখলে তো, পরিকেন্দ্র, লম্ববিন্দু আর ভরকেন্দ্র সমরেখ। এটা প্রথমবারের মতো 1765 সালে প্রমাণ করেন লিওনার্ড ইউলার। তিনি এই রেখার নাম রাখেন ইউলার্স লাইন। ইউলার্স লাইনের উপর ওই ত্রিভুজের নববিন্দু বৃত্তের কেন্দ্র থাকে। নিশ্চয়ই ভাবছো এই নববিন্দু বৃত্ত আবার কি? নববিন্দু ওয়ার্ডটিকে ভাঙলে নব ও বিন্দু দুইটি পার্ট পাবে। এখানে নব মানে 9, তার মানে এই বৃত্তটি 9টি বিন্দু দিয়ে যাবে। এই 9টি বিন্দু হচ্ছে বাহু তিনটির মধ্যবিন্দু, লম্ব তিনটির পাদবিন্দু আর লম্ববিন্দু ও শীর্ষবিন্দুর মধ্যবিন্দু। টোটাল 9টি পয়েন্ট দিয়ে যায় দেখে আমরা এই বৃত্তকে নববিন্দু বৃত্ত বা 9 পয়েন্ট সার্কেল বলি। এই ত্রিভুজের লম্ববিন্দু আর পরিকেন্দ্রের ঠিক মাঝেই হবে নববিন্দু বৃত্তের কেন্দ্র, আর এর ব্যাসার্ধ হবে পরিব্যাসার্ধের অর্ধেক। আজকে তাহলে তুমি শিখলে ত্রিভুজের লম্ববিন্দু, ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং তুমি ত্রিভুজের মধ্যে ইম্পর্টেন্ট এন্ড মোস্ট কমনলি ইউজ কিছু বিন্দু, তাদের কিছু বৈশিষ্ট্য এবং নববিন্দু বৃত্ত নিয়ে শিখেছো। আজকের পর্বে তুমি ব্রহ্মগুপ্তের উপপাদ্য সম্পর্কে শিখবে। উপপাদ্যটির নামকরণ করা হয় ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত থেকে, যার জন্ম আনুমানিক 598 খ্রিস্টাব্দে এবং মৃত্যু আনুমানিক 668 খ্রিস্টাব্দে। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে কিছু গোনার সময় আমরা 1 থেকে শুরু করে গুনতে থাকি, কিন্তু সংখ্যাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের সিম্বল দিয়ে লেখা হতো। সংখ্যা লেখার সময় 1 থেকে 9 পর্যন্ত একটি ডিজিট ইউজ করলেও 10 এর সময় আবার 1 লিখে পাশে 0 দেই, আর এই জিনিস রিপিট করে আমরা যে কোনো সংখ্যা লিখে ফেলি। অর্থাৎ 0 না থাকলে আমাদের বর্তমান সংখ্যা ব্যবস্থা সম্ভব হতো না। আর এই শূন্যর আবিষ্কার নিয়ে অনেকের অবদান থাকলেও ব্রহ্মগুপ্তই সর্বপ্রথম শূন্যের ব্যবহারের নীতিমালা আবিষ্কার করেন। তিনি শূন্যের সংজ্ঞা দেন কোনো সংখ্যাকে তার নিজে থেকে বিয়োগ করলে 0 পাওয়া যাবে। শূন্য দিয়ে যোগ, বিয়োগ, গুণের কিছু অপারেশন দেখাতে পারলেও ভাগের হিসেব দেখাতে পারেননি। ব্রহ্মগুপ্ত জ্যামিতি নিয়েও বেশ কিছু কাজ করেছেন। তুমি নিশ্চয়ই জেনারেল ম্যাথে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হেরনের এই সূত্রটি শিখেছো। ব্রহ্মগুপ্ত চিন্তা করলেন ত্রিভুজ না হয়ে চতুর্ভুজ বা আরো বেশি বাহুর বহুভুজ হলে কি এই সূত্র কাজে লাগানো যায়। তিনি খেয়াল করলেন ত্রিভুজের চতুর্থ বাহুটির দৈর্ঘ্য 0 হলেই তা একটি ত্রিভুজ, অর্থাৎ d is equal to 0 হলেই চতুর্ভুজটি ত্রিভুজ হয়ে যায়। খেয়াল করে দেখো, জ্যামিতিতেও তিনি শূন্যের এক্সিস্টেন্স ইন্ট্রোডিউস করেন। তিনি ক্যালকুলেশন করে দেখলেন শুধুমাত্র s এর জায়গায় s-d লিখে দিলেই চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে চতুর্ভুজটি বৃত্তস্থ হতে হবে। পরবর্তীতে তিনি বৃত্তস্থ না হলে চতুর্ভুজের ক্ষেত্রফলের এই সূত্রে কি মডিফাই করতে হয় তাও বের করেন। অবশ্য যদি চতুর্ভুজের কোণগুলো সমকোণ কিংবা কর্ণ দুইটি সমকোণে ছেদ করত, তাহলে খুব সহজে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা যেত। ব্রহ্মগুপ্ত এভাবে আরেকটি নতুন বিষয় লক্ষ্য করলেন। তিনি খেয়াল করলেন বৃত্তের ভেতর কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি লম্ব হলে তাদের ছেদ বিন্দু থেকে যে কোনো বাহুর উপর লম্ব টেনে তা উল্টো দিকে বাড়ালে সেদিকের বাহুকে সমান 2 ভাগ করে। তার নাম থেকে এই থিওরেমটির নাম দেওয়া হয় ব্রহ্মগুপ্তের উপপাদ্য।
স্ক্রিন পজ করে সাধারণ নির্বাচনটি লিখে নাও। চিত্রের এই চতুর্ভুজটির নাম এ বি সি ডি আর কর্ণ দুটির ছেদ বিন্দু এম। এম থেকে বিসি বাহুর উপর এম ই লম্ব এঁকে উল্টো দিকে বড় করলে তা এডি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুই অংশ এ এফ আর ডি এফ যে ইকুয়াল তা প্রমাণ করতে হবে। এই কথাগুলো গুছিয়ে বিশেষ নির্বাচন লিখে ফেলো। চলো এবার উপপাদ্যটি প্রমাণ করা যাক। ছবিতে দেখো একই চাপ সিডি এর উপর সিএডি বৃত্তস্থ কোণটি সিবিডি বৃত্তস্থ কোণের সমান। তাহলে তুমি লিখতে পারো সিবিএম আর এমএএফ অ্যাঙ্গেল দুইটি সমান। বোঝার সুবিধার্থে চিত্রের মধ্যে এদের মান x লিখি। এখন এমইবি সমকোণী ত্রিভুজে ই কোণটি সমকোণ হওয়ায় বিএমই কোণ হবে x কোণের পূরক কোণ। আমরা এই কোণের নাম দেই y। এখন বিএমসি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ায় ইএমসি কোণটি y অ্যাঙ্গেলের পূরক কোণ। y যেহেতু x এরও পূরক কোণ, তাই ইএমসি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু x। পজ দিয়ে খাতায় লিখে ফেলো। আর আমরা আগে থেকে জানি বিপরীত কোণ সব সময় সমান হয়। তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী এএমএফ ও এমএএফ সমান। এই এএমডি অ্যাঙ্গেলেও দেখো x আর y যেহেতু পূরক কোণ এবং কোণ ডিএএম এর পূরক কোণ এডিএম হওয়ায় বলতে পারো এডিএম বা এফডিএম কোণটি হচ্ছে y। তুমি নিশ্চয়ই জানো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর বিপরীত কোণ সমান হয়। তাহলে এই দুইটি ত্রিভুজই আসলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তুমি এএফএম ত্রিভুজে বলতে পারো এএফ আর এফএম সমান। একইভাবে ডিএমএফ ত্রিভুজে এফএম আর এফডি ইকুয়াল। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ এএফ আর এফডি ইকুয়াল প্রমাণ হয়ে যাচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে তুমি ব্রহ্মগুপ্তের উপপাদ্য শিখলে। আগামী পর্বে তুমি শিখবে টলেমির উপপাদ্য। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি ব্রহ্মগুপ্তের উপপাদ্য শিখেছ। আজকের পর্বে তুমি টলেমির উপপাদ্য নিয়ে শিখবে। গ্রিক এই গণিতবিদের পুরো নাম হচ্ছে ক্লডিয়াস টলেমিয়াস, যিনি একজন গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ ও জ্যোতিষ। 145 সালে তার বিখ্যাত বই আলমাজেস্ট এ তিনি মহাবিশ্বের একটি মডেল দাঁড় করান। তিনি পৃথিবী কেন্দ্রিক একটি মডেলও ডিফাইন করেন। তিনি আসলে তার জ্যোতির্বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য বিভিন্ন কোণের যোগফল ও বিয়োগফলের সাইন ও কোসাইন ফাংশনের মান সহজে বের করার জন্য সূত্র খুঁজতে গিয়ে বের করে ফেলেন টলেমিজ ইনইকুয়ালিটি থিওরেম। আমরা শুরুতে এই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এর ইকুয়াল পার্ট নিয়ে জেনে নিই। তুমি নিশ্চয়ই এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটি লিখতে পারো। খেয়াল করে দেখো এই স্কোয়ার পদগুলোকে এভাবে লেখা যায়। এবার ত্রিভুজের ভূমি লম্বকে দৈর্ঘ্য প্রস্থ ধরে এরকম আয়তক্ষেত্র একে খেয়াল করো। এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য গুণ করে যোগ করলে কর্ণ দুইটির গুণফলের সমান হয়। আর তুমি তো জানোই আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রিজ হয়। তার মানে বিপরীত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রিজ। তাহলে তুমি বলতে পারো এই রেক্ট্যাঙ্গলটি বৃত্তের মধ্যে অবস্থিত, অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। টলেমি খেয়াল করলেন আয়ত না হয়ে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বেলায় আমাদের লেখা এই লাইনটি অ্যাপ্লিকেবল। আর তুমি তো জানোই দুইটি রেখার লেন্থ গুণ করলে ওই রেখা দুইটি দিয়ে আঁকা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায়। টলেমি এই কথাগুলোকেই উপপাদ্য আকারে এভাবে লিখেছেন। এখানে এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ এবং এ সি ও বিডি এই চতুর্ভুজের কর্ণ। সুতরাং আমরা বলতে পারি এই চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের এরিয়া হলো AC ইন্টু বিডি এবং বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের এরিয়া হলো AB ইন্টু সিডি আর BC ইন্টু AD। অর্থাৎ টলেমির উপপাদ্যটিতে আমাদের প্রমাণ করতে হবে AC ইন্টু বিডি ইকুয়ালস টু AB ইন্টু সিডি প্লাস BC ইন্টু AD। আমাদের এই চিত্রে BAC কোণটি DAC কোণের চেয়ে ছোট। সুতরাং এ বিন্দুতে AD বাহুর সাথে কোণ DAP সমান কোণ BAC আঁকি। AP রেখা BD কর্ণকে P বিন্দুতে ছেদ করে। প্রমাণের শুরুতে আমরা এটিকে 1 নম্বর সমীকরণ ধরি।
এখন চিত্র অনুযায়ী ABC আর APD ত্রিভুজে আমরা বলতে পারি কোণ BAC আর কোণ PAD ইকুয়াল, এবং কোণ ADB ইকুয়ালস টু কোণ ACB, কারণ দুইটি কোণই AB বৃত্তচাপের উপর দণ্ডায়মান। যেহেতু দুইটি কোণ পরস্পর সমান, বাকি কোণ দুইটিও সমান হবে। আবার ত্রিভুজ ABC ও ত্রিভুজ APD এর তিনটি কোণই পরস্পর সমান, তাই এরা সদৃশকোণী ত্রিভুজ। আর তুমি তো আগে থেকেই জানো যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সদৃশ হয়, ফলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে। এবার আমরা আবার 1 নম্বর সমীকরণের দিকে তাকাই। এর দুই পাশেই কোণ CAP যোগ করি। এখন আগের মতো দেখানো যায় ABP আর ACD ত্রিভুজের তিনটি কোণই সমান, অর্থাৎ এরাও সদৃশকোণী এবং সদৃশ। ফলে ত্রিভুজ দুইটির ও সদৃশ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। এখানেও প্রথম দুইটি অনুপাত থেকে এরকম একটি সমীকরণ পাই। এটাকে 3 নম্বর সমীকরণ হিসাবে লিখি। সমীকরণ 2 আর 3 যোগ করি। বাম পাশে AC কমন নিলে BP প্লাস PD কে BD লেখা যায়। তাহলে ফাইনালি লাইনটি পাই AC ইন্টু BD ইকুয়ালস টু AB ইন্টু CD প্লাস BC ইন্টু AD। অর্থাৎ টলেমির উপপাদ্যের প্রমাণ তো শিখে ফেললাম। চলো এই দুইটি চতুর্ভুজে টলেমির উপপাদ্য অ্যাপ্লাই করে দেখি, যাদের বাহুগুলোর আর কর্ণগুলোর দৈর্ঘ্য দেয়া আছে। প্রথম চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য গুণ করে যোগ করে ফেলি, তারপর কর্ণ দুইটির দৈর্ঘ্য গুণ করি। খেয়াল করে দেখো এই দুই রেজাল্ট ইকুয়াল। একইভাবে দ্বিতীয় চতুর্ভুজেও বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য গুণ করে যোগ করি, একই সাথে কর্ণ দুইটির দৈর্ঘ্য গুণ করি। খেয়াল করে দেখো এই চতুর্ভুজের বেলায় কিন্তু আগেরটির মতো দুই সাইড ইকুয়াল হয়নি। তাহলে কি টলেমির উপপাদ্যটি ভুল? মনে করে দেখো, তুমি টলেমির উপপাদ্যে শিখেছ এই সমান চিহ্ন তখনই আসে যখন চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়। আর এজন্যই তুমি প্রথম চতুর্ভুজটিকে ঘিরে একটি বৃত্ত আঁকতে পারবে, যা চতুর্ভুজটির সবগুলো শীর্ষবিন্দু দিয়ে যায়। কিন্তু তুমি অনেক চেষ্টা করেও দ্বিতীয় চতুর্ভুজটিকে ঘিরে এরকম কোনো বৃত্ত আঁকতে পারবে না। তখন এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যের গুণফলের যোগফল ওই চতুর্ভুজের কর্ণ দুইটির গুণফলের সমান কিংবা বড় হতে পারে। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর এটি হচ্ছে টলেমির ইনইকুয়ালিটি থিওরেম, যার ইকুয়াল পার্ট আসে বৃত্তস্থ চতুর্ভুজের জন্য। আজ তাহলে এই পর্যন্তই। এই পর্বে তুমি টলেমির উপপাদ্যের প্রমাণ আর টলেমির ইনইকুয়ালিটি থিওরেম সম্পর্কে জানলে। আগামী পর্বে তুমি অনুশীলনের কিছু উপপাদ্য শিখবে। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি টলেমির উপপাদ্য শিখেছো এবং এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করেছো। আজকের পর্বে তুমি বৃত্ত সম্পর্কিত অনুশীলনীর দুইটি উপপাদ্য সম্পর্কে শিখবে। চলো তাহলে শুরু করা যাক।
তুমি শুরুতে স্ক্রিন পজ করে সাধারণ নির্বাচনটি দেখে নাও। চলো এখন সাধারণ নির্বাচন অনুযায়ী চিত্রটি এঁকে ফেলি। প্রথমে এ বি ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্ত আঁকি। এই অর্ধবৃত্তটির দুইটি জ্যা এসি ও বিডি, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। এবার আমরা এ ডি, বি সি এবং সি ডি যোগ করি। একই বৃত্তচাপ বিসি এর উপর অবস্থিত কোণ বিডিসি আর বিএসি পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি সিপিডি এবং এপিবি ত্রিভুজে কোণ পিডিসি ইকুয়ালস টু কোণ পিএবি। আবার বি প্রতীপ কোণ ডিপিসি ইকুয়ালস টু কোণ এপিবি। যেহেতু সিপিডি এবং এপিবি ত্রিভুজের দুইটি কোণ সমান, তাই এদের বাকি কোণ দুইটিও সমান হবে। আর তাই এরা সদৃশ কোণী এবং সদৃশ। সুতরাং ত্রিভুজ সিপিডি এবং ত্রিভুজ এপিবি এর অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে। খেয়াল করে দেখো, আমাদেরকে যা প্রমাণ করতে বলা হয়েছে তার মধ্যে এপি আছে, আর এপি এর সাথে থাকা এসি পাওয়ার জন্য আমরা এই সিপি থাকা অনুপাতটি নিব। তাহলে প্রথম দুইটি অনুপাত নিয়ে আড়াআড়ি গুণ করে পাই এপি ইন্টু সিপি ইকুয়ালস টু বিপি ইন্টু ডিপি। আমরা বিশেষ নির্বাচনের দিকে তাকালে দেখতে পাই যে ডান পক্ষে এসি ইন্টু এপি রয়েছে। এজন্য প্রমাণের সুবিধার্থে আমরা সিপি ইজ ইকুয়াল টু এসি মাইনাস এপি লিখতে পারি, অথবা এসি ইন্টু এপি মাইনাস এপি স্কোয়ার্ড ইকুয়ালস টু বিপি ইন্টু ডিপি। এপি স্কোয়ার্ডকে সমীকরণের ডান পাশে নিলে এসি ইন্টু এপি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি বিপি ইন্টু ডিপি প্লাস এপি স্কোয়ার্ড। চিত্র থেকে বলা যায় বৃত্তের ব্যাস এবি, তাই কোণ এডিবি অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাহলে এডিবি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এডিবি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বলা যায় এবি স্কোয়ার্ড ইকুয়ালস টু এডি স্কোয়ার্ড প্লাস ডিপি স্কোয়ার্ড। এবার ডান পক্ষের ফার্স্ট ও থার্ড টার্ম থেকে ডিপি কমন নিয়ে পাই এসি ইন্টু এপি ইকুয়ালস টু ডিপি ইন্টু বিডি প্লাস এডি স্কোয়ার্ড। এবার এডিবি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই এডি স্কোয়ার্ড প্লাস বিডি স্কোয়ার্ড ইকুয়ালস টু এবি স্কোয়ার্ড। তাহলে এখানে এডি স্কোয়ার্ডকে তুমি এভাবে চেঞ্জ করে লিখতে পারো। আবার সমীকরণের ডান পক্ষের ফার্স্ট ও থার্ড টার্ম থেকে বিডি কমন নিয়ে এভাবে লিখো। এবার টার্মগুলো সাজিয়ে লিখলেই দেখো আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। স্ক্রিন পজ করে ভালো করে দেখে নাও এবং নোট করে ফেলো। চলো আমরা বৃত্তের ভিতর ত্রিভুজের সদৃশতা কাজে লাগিয়ে আরেকটি উপপাদ্য শিখে ফেলি। উপপাদ্যের সাধারণ নির্বাচনটি লিখে নাও। এখন সাধারণ নির্বাচন অনুযায়ী চিত্রটি এঁকে ফেলি। এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি ও এসি বাহু সমান। এবার শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর এডি লম্ব টানি। প্রমাণের ডান পাশে 2r বা ত্রিভুজ এবিসি এর পরিব্যাস আছে, তাই আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকব। এই পরিবৃত্তের রেডিয়াসই হচ্ছে ত্রিভুজটির পরিব্যাসার্ধ r। এবার আমরা প্রমাণের সুবিধার্থে এডি কে বর্ধিত করব, যা বৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। সি ও ই বিন্দু যোগ করি। চিত্রে দেখা যাচ্ছে যে এডি লম্ব এবিসি ত্রিভুজকে দুইটি সমকোণী ত্রিভুজে ভাগ করেছে। কোণ এডিবি ও এডিসি সমান এক সমকোণ। তাহলে এডিবি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুইটির মধ্যে অতিভুজ দুইটি ইকুয়াল। আর এডি তো দুই ত্রিভুজেই কমন বাহু, অর্থাৎ ত্রিভুজ দুইটি পরস্পর সর্বসম। তাই ত্রিভুজ দুইটির বাকি বাহু দুইটিও পরস্পর সমান হবে। সুতরাং বিসি রেখাংশকে এডি বা এই রেখাংশ লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আর জেনারেল ম্যাথের বেসিক থেকে তুমি জানো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ফলে আমরা বলতে পারি আমাদের অঙ্কিত এই বাহুটি এ বি সি ত্রিভুজের পরিব্যাস, বা এই ইকুয়ালস টু 2r। যেহেতু উপপাদ্যটির ডান পাশে 2r বা এই ও এডি রয়েছে, তাই আমরা শুরুতে এডিসি ও এসিই ত্রিভুজ দুটির দিকে লক্ষ্য করি।
এখানে এডি বিসি বাহুর উপর লম্ব এবং কোণ এসিই একটি অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং আমরা বলতে পারি এডিসি ও এসিই ত্রিভুজে কোণ এডিসি ও এসিই সমান এক সমকোণ। আবার দুইটি ত্রিভুজেই সাধারণ কোণ ইএসি বা ডিএসি আছে, তাই ত্রিভুজ দুইটির বাকি কোণ দুইটিও সমান হবে। সুতরাং ত্রিভুজ দুইটি সদৃশকোণী এবং তাই সদৃশ। আমরা আগের উপপাদ্যের মতো সদৃশ ত্রিভুজ দুইটির অনুরূপ বাহুগুলোর অনুপাত লিখে ফেলি। আমরা এসি কে এবি আর এই কে টোয়াইস আর লিখতে পারবো। তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে আড়াআড়ি গুণ করি। এরপর এই কে পরিব্যাস বা 2r এবং বিশেষ নির্বাচন অনুযায়ী AC equals to AB লিখলেই দেখো আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে বৃত্তে ত্রিভুজের সদৃশতার অ্যাপ্লিকেশন দেখলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো টপিক।